আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমি সরকারি চাকরিজীবীদের ই রিটার্ন অথবা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের ই রিটার্ন কীভাবে দাখিল করতে হয় সেই সম্পর্কে একটু বিস্তারিত আলোচনা করব। তার জন্য আমরা প্রথমেই যে কোনো সার্চ ইঞ্জিন থেকে আমরা গুগলে চলে যাব। ওইখান থেকে আমরা লিখব জাস্ট ই রিটার্ন, ওটাতে ক্লিক করব। প্রথম যেই মেনুটা আসবে আমরা ওটাতে ক্লিক করব, ই রিটার্ন অপশানেই ক্লিক করব। এখানে দেখেন ই রিটার্ন অপশনে আমাদের তিনটে অপশান দেখাচ্ছে: ই টেন, ই রিটার্ন, রিটার্ন ভেরিফাই বা পিএসআর। ই টেন অপশনটা আমাদের তখনই দরকার যখন আমরা রিটার্ন সাবমিট করব। তার জন্য আমাদেরকে প্রথমে আগে টিন খুলতে হবে, অর্থাৎ একটা টিন নাম্বার থাকবে। যেহেতু আমি আগে রিটার্ন দাখিল করেছি সুতরাং আমার ওই টিন নাম্বারটা আছে। এখন ই রিটার্ন, আমি ই রিটার্নে ক্লিক করবো। এখানে ই রিটার্ন অপশানে আমাকে দুইটা অপশান দেখাবে: আই এম অলরেডি রেজিস্টার্ড অথবা আই এম নট ইয়েট রেজিস্টার্ড। যেহেতু আমি গত বছর আমার রিটার্ন সাবমিট করেছি সুতরাং আমার একটি আইডিয়া আছে, সুতরাং আই এম অলরেডি রেজিস্টার্ড অপশানে ক্লিক করব। তো এখানে প্রথমে আমার টিন নাম্বারটি দিব, আমার যে 13 সংখ্যার টিন নাম্বারটি আমি দিলাম। তারপর আমার পাসওয়ার্ডটা আমি দেব। এখানে একটা ক্যাপচা থাকবে, হুবহু ওই ক্যাপচাটি দিতে হবে। ক্যাপচাটি লিখে মিলিয়ে নেবেন, নয় লগইন হবে না। তারপর সাইনিংয়ে ক্লিক করব। নেট সমস্যার কারণে হয়তো একটু সময় নিতে পারে, আমরা একটু সময় নিতে দেখতেছি। হ্যাঁ, যাক, আমার সার্ভারে চলে এসেছে। তারপর প্রথমে আমি আমার কি করব, যেহেতু আমি গত বছর সাবমিট করেছি তাই রেগুলার ই রিটার্ন অপশানে ক্লিক করব। এখানে দেখেন প্রথমে আছে আমাদের অ্যাসেসমেন্ট ইনফরমেশন, ই রিটার্ন স্কিম। এখানে অনেকগুলো অপশান থাকে, আমি এখানে সেলফি দেবো অটো, অর্থাৎ এখানে যে অটো অপশানগুলো আছে আমরা ওইগুলোই রাখবো। এখানে আমাদের অ্যাসেসমেন্ট ইয়ার হলো 24-25, ফ্রম এত থেকে এত। এনি ট্যাক্সেবল ইনকাম ইন দ্য অ্যাবভ মেনশন ইনকাম ইয়ার, এটা অবশ্যই ইয়েস থাকবে। এনি ইনকাম হুইচ ফুললি exempted ফ্রম ট্যাক্স, নো। রেসিডেন্ট স্ট্যাটাস, রেসিডেন্ট, যেহেতু আমি বাংলাদেশেই বসবাস করি আমি রেসিডেন্ট দেব। আর এখানে হেডস অফ ইনকাম, যেহেতু আমি সরকারি চাকরিজীবী সুতরাং আমি এই যে ইনকাম ফ্রম এমপ্লয়মেন্ট এই অপশানে ক্লিক করব। এখন সাথে যদি আমার অন্য কোনো ইনকাম থাকে তাহলে আমি জাস্ট ওই অপশানগুলো ক্লিক করে দিলে হবে। যেমন আমি কেউ যদি আমরা কৃষিকাজ করি তাহলে আমরা এখানে এটা ক্লিক করে দিতে পারি। কেউ যদি আমরা আবার বিজনেস করি তাহলে এই অপশানটাও ক্লিক করে দিতে পারি। অর্থাৎ যার যে ইনকাম যেভাবে আসে আমরা জাস্ট ওইভাবেই দেবো, ওইটাই রাখবো আর কি। যেহেতু আমি একজন সরকারি চাকরিজীবী হিসেবে আমার রিটার্ন দাখিল করব সুতরাং আমি শুধু আমার ইনকাম ফ্রম এমপ্লয়মেন্ট অপশানটাই ক্লিক করতেছি। এনি ইনকাম ফ্রম দ্য ফলোয়িং সোর্স, বাকি অপশানগুলো আমার নাই তার জন্য আমি ওগুলো দিচ্ছি না। সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করব। এডিশনাল ইনফরমেশন, এখানে আমরা অনেকগুলো অপশান থেকে, যেহেতু আমি আমার কুমিল্লা থেকে মানে অর্থাৎ সিটির বাইরে থেকে আমি আমার রিটার্ন দাখিল করব সুতরাং আমি এনি আদার এরিয়াতে ক্লিক করব। বাকি অপশানগুলো ঠিক থাকবে। ক্লেম ট্যাক্স, রিবেট ফর ইনভেস্টমেন্ট, হ্যাঁ রিবেট অপশান অবশ্যই আমার ইয়েস থাকবে। শেয়ার হোল্ডার ডিরেক্টর অফ এনি কোম্পানি, নো, যেহেতু আমি কোনো শেয়ার হোল্ডার নই। আর আইটি 10BD 10 রিকোয়ারমেন্ট, এটা গ্রস ওয়েলথ ওভার 15 লাখ, যেহেতু আমার 15 লাখের উপরে নেই তার জন্য আমি এখানে নো দিয়েছি। আর ওন মোটর কার নাই, নো। ওন অফশোর প্রপার্টি নাই তার জন্য নো। হ্যাভ হাউস প্রপার্টি ইন এনি সিটি কর্পোরেশন, এটাও আমার নাই তার জন্য আমি নো দিয়েছি। এরপর দেখেন আমাদের ইনকাম অপশানটা চলে এসেছে। যেহেতু ইনকাম অপশান চলে এসেছে এখন আমি আবার, আমরা যেহেতু সরকারি চাকরিজীবী সুতরাং আমি ওই হিসেবে এমপ্লয়মেন্ট টাইপ, এখানে 3-4টা অপশান থাকবে। যেহেতু গভর্নমেন্ট
পে স্কেলের মাধ্যমে আমরা আমাদের স্যালারিটা পেয়ে থাকি। সুতরাং এখানে আইবাস প্লাস প্লাস অপশনটা আমি ক্লিক করব, থ্রু আইবাস প্লাস প্লাস, অর্থাৎ প্রথম যে অপশনটাই নেম অফ দ্য অফিস, অর্থাৎ আমি যে স্কুল থেকে বা বিদ্যালয়ে চাকরিরত অবস্থায় আছি আমি ওই স্কুলের বা বিদ্যালয়ের নাম দেব, আমার ডেজিগনেশনটা এখানে দেব অ্যাসিস্ট্যান্ট টিচার। পার্টিকুলার্স, এখন দেখেন বেসিক পে, এখন আমি এখানে একটা অলরেডি ফিল আপ করে রেখেছি। এখন দেখেন আমি এই বেসিক পেটা আমার কোথায় থেকে আনলাম, আমি এক্সেল একটা শিট করে রেখেছি। দেখুন কারো যদি বেসিক পে 16,280 টাকা হয় তাহলে আমরা এখানে 12 দ্বারা গুণ করবো, 12 দ্বারা গুণ করলে আমাদের যেই একটা টোটাল সাম আসবে আমরা ওই সামটা এখানে দিয়ে যেমন 1,95,360 টাকা, 1,95,360 টাকা। দেখেন আমি এখানে দিয়েছি 1,95,360 টাকা। হাউস রেন্ট একইভাবে আমি হাউস রেন্টটা ওইভাবে ওইখান থেকে সিলেক্ট করে নিয়ে এসেছি। হাউস রেন্ট আমার প্রতি মাসের জন্য 7,000, সুতরাং 12 মাস হিসেবে 84,000। মেডিকেল অ্যালাউন্স 1,500 প্রতি মাসে, 12 মাসের জন্য 18,000। ফেস্টিভ্যাল 16,280, যেটা আমরা দুইটা ঈদেই বোনাস পেয়ে থাকি, সুতরাং এই ক্ষেত্রে আমরা 2 দ্বারা গুণ করে আমার এই অপশানটা দেব। এখানে দেখেন বাইরে একটা অপশান আমি 20 কেন লিখলাম, 20 আসলে আমরা যেই 2বার বোনাস পাই ওইখান থেকে আমাদের 10 টাকা ব্যাট হিসেবে কেটে নেয়, সুতরাং ওই আমি 20 টাকা, যেহেতু 2 বছরে 20 টাকা আমি মাইনাস করে দিয়ে রেখেছি। আর নিউ ইয়ার ফেস্টিভ্যাল অর্থাৎ বৈশাখী ভাতা যেটা 16,280 টাকা 20%, 3,256 টাকা, 56 টাকার আবার 10%, 10 টাকা বাদ যাবে। জিপিএফ ইন্টারেস্ট, এটা আমি আবার কোথায় থেকে নিলাম, এখন আমরা সবাই আসলে জিপিএফ আমাদের মোবাইল থেকে নিয়ে নিতে পারি। দেখেন আমার জিপিএফ ইন্টারেস্ট প্রফিট অফ দ্য ইয়ারে যে অপশানটা থাকবে প্রফিট অফ দ্য ইয়ার, অর্থাৎ 44,218 টাকা, 44,218 টাকা। দেখেন 44,218 টাকা, এটা একবারে পেয়েছি তাই এখানে দিলাম। এডুকেশন অ্যালাউন্স যেহেতু এক সন্তানের জন্য 500 টাকা, তাহলে 12 মাসে 6,000 টাকা। টিফিন অ্যালাউন্স 200 টাকা, 12 মাসের জন্য 2,400 টাকা। তাহলে আমি এখন আমার ওই যে ফিল আপ করা অপশানটা আপনাদেরকে দেখাচ্ছি একটু। মেডিকেল অ্যালাউন্স হলো 84, হাউস রেন্ট হলো 84,000 টাকা, মেডিকেল অ্যালাউন্স 18,000, বাংলা নিউ ইয়ার 3,246 টাকা, ফেস্টিভ্যাল অ্যালাউন্স 32,540 টাকা, এডুকেশন অ্যালাউন্স 6,000 টাকা, জিপিএফ ইন্টারেস্ট যা দেখিয়েছিলাম। এই সবগুলো অপশান দিয়ে আমি সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করব। এখন দেখেন সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করলে রিবেটের শর্তে চলে আসবে। তারপর আমরা আবার গিয়ে ওই ইনকাম অপশানটা আবার দেখতে পারবো একটু, যেমন ইনকাম সামারি, যে আমি কোন ইনকাম থেকে কত পেয়েছি অর্থাৎ কোন জায়গা থেকে কত পেয়েছি। যেমন বেসিক পে থেকে আমরা পাচ্ছি 1,95,360 টাকা, হাউস রেন্ট 84,000 টাকা, মেডিকেল অ্যালাউন্স 18,000 টাকা, ফেস্টিভ্যাল এত। অর্থাৎ এখানে আবার দুটো অপশন দেখাচ্ছে, ট্যাক্স এক্সএমপটেড আবার ট্যাক্সেবল ইনকাম, অর্থাৎ যেটা ট্যাক্স হবে ওই ইনকামটা আলাদা দেখাচ্ছে, আর যেটা ট্যাক্স হবে না ওইটা আবার আলাদাভাবে দেখাচ্ছে। আমরা শুধু দুটো খাত থেকে আমাদের ট্যাক্স দিতে হয়, একটা হলো আমাদের বেসিক আর একটা হলো আমাদের ফেস্টিভ্যাল অ্যালাউন্স। এই অ্যালাউন্স যদি আমাদের যেমন মহিলাদের ক্ষেত্রে 3.5 লক্ষ আর পুরুষদের ক্ষেত্রে 3 লক্ষ টাকা হয় তখনই আমাদেরকে ট্যাক্স দিতে হবে। দেখেন এখানে আমার টোটাল ইনকাম হলো 3,85,764 টাকা। আমার এক্সেল শিট কি বলে, 3,85,764 টাকা। তাহলে আমার দোনোটা অপশানে দোনো জায়গায় মিল আছে। তারপর আমি আবার সেভ অ্যান্ড কন্টিনিউতে দেব। এখন দেখেন ডিবেট অপশান নামে একটা অপশান চলে এসেছে। এখানে আমরা অনেকগুলো ইনভেস্টমেন্ট ক্যাটাগরি দেখতে পাচ্ছি, যেটা আমাদের একটা জিপিএফ বা প্রভিডেন্ট ফান্ড আছে। আমরা এই অপশানটা ওই যে আমাদের যে জিপিএফ স্লিপটা নেমে রেখেছিলাম ওইখান থেকে দেখতে পারি। অ্যাকাউন্ট নাম্বার, এই যে অ্যাকাউন্ট নাম্বার এখানে দেওয়া আছে, আমরা এই অ্যাকাউন্ট নাম্বারটি আবার আমরা এখানে শো করব। আর কন্ট্রিবিউশন আপনি প্রতি মাসে কত করে কাটতেছেন, এই যে সাবস্ক্রিপশন, এই যে 46,000 টাকা। একটা মাস এখানে আসে নাই, আমি যেহেতু 4,000 টাকা করে তাহলে 4 12 48 হবে আর কি।
তাই আমি এখানে 48,000 টাকা দিয়েছি, 4,000 টাকা করে। এরপরে দেখেন অ্যাফোর্ডেবল বেনিভোলেন্ট ফান্ড গ্রুপ ইন্স্যুরেন্স প্রিমিয়াম, অর্থাৎ আমাদের যে আমরা টাকা নেই এখান থেকে আবার কিছু টাকা ভ্যাট হিসেবে কর্তন করা হয়। যেমন আমরা যারা সরকারি চাকরিজীবী আর কি, আমাদের বেসিকের উপর 1% কর্তন করা হয়। তাহলে যেহেতু আমার এখানে বেসিক ছিল 16,280 টাকা, ওই হিসেবে আমার আসবে 1%। অর্থাৎ এখানে আবার আরেকটা কন্ডিশন ছিল 1%, এবং সর্বোচ্চ 150 টাকার ভিতরে। তাহলে ওইখানে 150, আর হলো আমরা প্রতি মাসে আমরা এই এটা 10 টাকা করে একটা সার্ভিস চার্জ দেই। সুতরাং 150 আর 10 হলো 160 টাকা, আর 160 টাকা আমরা গুণ করলে পাইতেছি 12 দ্বারা গুণ 1920 টাকা, 1920 টাকা, এই যে 1920 টাকা। অর্থাৎ স্ট্যাম্প বাবদ আমরা 10 টাকা দিয়ে দিচ্ছি। তাহলে আমাদের টোটাল রিবেট হলো 49,920 টাকা। সেভ এন্ড কন্টিনিউ। এখন দেখেন আমরা এখানে একটা এক্সপেন্ডিচার, অর্থাৎ আমি আমার যে খরচটা বাৎসরিক আমার কি পরিমাণ খরচ হতে পারে আমি এই অপশনটা এখানে শো করব। প্রথমে আছে আমার কি, ওই যে আমরা আইটি 10 বি 10 দিয়েছিলাম, ইএস দিয়েছিলাম, তার জন্য আমার এখানে এই হিসাবটা আমরা একসাথে দিতে পারি। যদি আমি এখানে নো দেই তাহলে আমার আর এই হিসাবটা এখানে আসবে না, অর্থাৎ আমি একটা ফিগার ডাইরেক্ট দিয়ে দিতে পারবো। যেহেতু আমরা ব্যাঙ্কে দেবো তার জন্য আমি আইটি 10 বিবি এটা ইএস রেখেছি, আর ইএস রাখার কারণে আমার এই অপশনগুলো শো করতেছে। এক্সপেন্স ফর ফুড ক্লথিং অ্যান্ড আদার এসেনশিয়ালস, অর্থাৎ খাবার এবং কাপড় চোপড় বাবদ আমার কত খরচ হতে পারে। যেমন আমি একটা আনুমানিক দিয়েছি আমার 1,50,000 টাকা, 1,50,000 টাকা। অ্যাকোমোডেশন এক্সপেন্স, আমি যেহেতু বাড়িতে থেকে আমার আরও আনুষঙ্গিক আরও কিছু খরচ থাকে অ্যাকোমোডেশনের জন্য, তার জন্য আমি এটা দিয়েছি প্রতি বছরের জন্য, অর্থাৎ প্রতি মাস হিসেবে 1,000 ধরে 12 মাসের জন্য 12,000 টাকা। অটো অ্যান্ড ট্রান্সপোর্টেশন এক্সপেন্স, এখানে দেখেন যেটা আমার কোনো নিজস্ব ড্রাইভার নাই, তার জন্য আমার আদার ট্রান্সপোর্টেশন অপশনে আমি এখানে 8,000, 1 বছরের জন্য 8,000 টাকা শো করেছি। আর উনি মহিলা মানুষ, তার জন্য মেয়ে শিক্ষার্থী, তার জন্য ওনার আর কাছাকাছি থাকি তো তার জন্য ওনার খরচটা একটু কম। হাউস হোল্ড ইউটিলিটি অ্যান্ড এক্সপেন্স, এখানে আসলে আমাদের খরচের উপর ভিত্তি করে আমরা এখানে কম বেশি করতে পারবো, তা অসুবিধা নেই। হাউস হোল্ড অ্যান্ড ইউটিলিটি অপশনে আমি দিয়েছি আমার 55,000 টাকা। এডুকেশন এক্সপেন্সে দিয়েছি আমার 20,000 টাকা। ফেস্টিভ্যাল অ্যান্ড আদার স্পেশাল এক্সপেন্স, আমি এই অপশানটা দিয়েছি আমার দুইটা ফেস্টিভ্যালে দেখিয়েছি আমি 35,000 টাকা, কারণ ওনারা একটু কম খরচ করে তো। আর ডোমেস্টিক অ্যান্ড ওভারসিজ স্টোর এখানে আমি দেখিয়েছি মাত্র 6,000 টাকা। আসলে ওনার খরচটা অনেক কম, এক্ষেত্রে অনেক বেশি হতে পারে, অনেক বেশি হতে পারে। আদার স্পেশাল এক্সপেন্স বাৎসরিক যে 500, মাসে 500 টাকা হিসেবে 1 বছরের জন্য 6,000 টাকা দেখিয়েছি। এনি আদার স্পেশাল এক্সপেন্স তাও একইভাবে 6,000 দেখিয়েছি। ওনার টোটাল খরচ দেখিয়েছি আমি 2,98,000 টাকা, 2,98,000 টাকা। সেভ এন্ড কন্টিনিউ। অ্যাসেট অ্যান্ড লায়াবিলিটিস, অর্থাৎ আপনার কি কি সম্পদ আছে এবং আপনি কারো কোনো ঋণে আছেন কিনা, এই দুটো অপশনই আপনার এখানে আসবে। আমরা একটু যদি নিচে যাই তাহলে আমরা দেখি কি দেখতে পাচ্ছি আমরা এখানে, অর্থাৎ আমার এখানে আগে থেকে এটা ফিল আপ করা আছে, তার জন্য এখানে হুবহু দেখাচ্ছে। দেখেন এখানে আমার ইনকামটা কত ছিল, আমি আবার একটু মনে করিয়ে দিই। আমার টোটাল ইনকাম হলো 3,85,764 টাকা, 3,85,764 টাকা। আর এক্সপেন্ডিচার কত, 2,98,000 টাকা। আর অ্যাসেট অ্যান্ড লায়াবিলিটিস, এবার আসেন আমার অ্যাসেট কি এবং লায়াবিলিটিস কি।
প্রথম হলো অ্যাসেটগুলো হলো আপনার বিজনেস ক্যাপিটাল, নন এগ্রিকালচার প্রপার্টি, এগ্রিকালচার প্রপার্টি। যেহেতু উনি শিক্ষক, ওনার আসলে এই ধরনের কোনো কিছু নেই, শুধু ফাইন্যান্সিয়াল অ্যাসেটটা উনি দেখিয়েছে। প্রভিডেন্ট ফান্ডের যে অপশানটা, জিপিএফ, অ্যাকাউন্ট নাম্বার, আর হলো আমরা ব্যালেন্সটা আমি কোথায় থেকে দেখব? এই যে ক্লোজিং ব্যালেন্সটা আমরা এখানে শো করব। ক্লোজিং ব্যালেন্সটা আমরা এখানে শো করব 4,06,362 টাকা, 4,06,362 টাকা। এই যে আমি এটা এখানে দেখিয়েছি। আর আদার ফাইন্যান্সিয়াল অ্যাসেট, আমি যেটা একটা মোবাইল উনি ক্রয় করেছে ওই বাবদ আমি দেখিয়েছি 25,000 টাকা। আর মোটর কার, গোল্ড, ডায়মন্ড, জার্মস অ্যান্ড আদার, ওনার গোল্ড এবং ডায়মন্ড নেই, তার জন্য উনি এই অপশানটা দেখেন। যদি আপনার কারো থাকে তাহলে আপনি এই অপশানটা দেখাতে পারেন। এখানে শুধু আপনি দেখিয়ে দিবেন আর কি, যেমন গোল্ড হলে গোল্ড, প্লাটিনাম হলে প্লাটিনাম। গোল্ড হলে যেমন আমি গোল্ডের একটি দেখাই, গোল্ড হলে আপনার গোল্ড কি পারচেস করেছেন না ইনহেরিটেন্স অথবা গিফট পেয়েছেন। শুধু আমরা গোল্ড বেশিরভাগই আমরা গিফট পেয়ে থাকি। আমি এই গিফট অপশানটা এখানে দিতেছি। কি পরিমাণ, মনে কারো 10 ভরি, 5 ভরি, যে যতটুকু আর কি আপনি ওইটা ওইভাবে দিতে পারেন। আমরা এখানে ভরিটাই সাধারণত আমাদের বাংলাদেশে ভরিটাই বেশিরভাগ কাউন্ট করা হয়, আর এটা একটা ভ্যালু দিয়ে দিতে পারেন। যেহেতু ওনার আসলে গোল্ড নেই, তা আমি তার জন্য এটাকে হাইড করে রেখেছি বা উজ্জ্বল রেখেছি। হ্যাঁ, ওনার কিছু ফার্নিচার আছে, ইলেকট্রনিক্সের ফার্নিচার আছে 3টি, পারচেস করেছে 70,000 টাকা। আবার ফার্নিচার আছে, তাও কিছু পারচেস করেছে অর্থাৎ ক্রয় করেছে 2টি, 40,000 টাকা। ওনার ফার্নিচার এবং অর্থাৎ ইলেকট্রনিক্স বাবদ খরচ হয়েছে 1,10,000 টাকা। আর ক্যাশ ক্যাপিটাল তেমন বেশি নাই। ক্যাশ অ্যান্ড ফান্ড আউটসাইড বিজনেস, আমাদের আসলে যারা শিক্ষক তাদের আমি এখানে যে অপশনগুলো দেখে দিচ্ছি এগুলোই ম্যাক্সিমাম আসে আর কি। নোট কারেন্সিস ব্যাংকস, অর্থাৎ ব্যাংকে, এটা তো সোনালী ব্যাংক আছে, যেহেতু আমরা শিক্ষক সুতরাং আমাদের একটা অ্যাকাউন্ট থাকবেই। অ্যাকাউন্ট নাম্বার আমি এখানে দেখিয়েছি, মাত্র 10,000 টাকা আছে ব্যাংকে। আর ক্যাশ ইন হ্যান্ড 2,546 টাকা। লায়াবিলিটিস, এখানে দেখেন লায়াবিলিটিস অপশানে বোরো ফ্রম ব্যাংক আর আদার এফআই। হ্যাঁ, আমি কোনো ব্যাংক থেকে ঋণ নিয়েছি কিনা, আনসিকিউর লোন, কোনো আনসিকিউর লোন আছে কিনা, আদার লোন, অন্যান্য কোনো লোন আছে কিনা, ওভারড্রাফট, এগুলো যেহেতু ওনার কোনো লোন নাই তার জন্য আমি এগুলো দেখে নিই। আপনারা যাদের থাকতে পারে তারা এগুলো দেখাতে পারেন, অর্থাৎ জাস্ট এগুলো দিলেই হয়ে যাবে। অর্থাৎ নেম অফ দ্য ব্যাংক, অ্যাকাউন্ট নাম্বার, কী পারপোসে নিয়েছেন, কত নিয়েছেন, ব্যালেন্স অ্যামাউন্ট একটা দেখাবেন আর কি। যেহেতু ওনার নাই আমি তার জন্য দেই নাই। আদার আউটফ্লো, অর্থাৎ আমাদের যে অ্যানুয়াল লিভিং এক্সপেন্স, অর্থাৎ 2,98,000 টাকা এখানে দেখিয়েছে। আমার অন্যান্য কোনো গিফট বা ডোনেশনের মাধ্যমে আমি টাকা পাই নাই, ওটাও শো করে নাই। লস বা ডিডাকশান আদার এক্সপেন্স, অর্থাৎ আমি কোনো ব্যবসা বাণিজ্যে কোনো ক্ষতি হয়েছে কিনা বা কোনোভাবে ডিডাকশান বা অর্থাৎ বাদ গেছে কিনা এখানে তা শো করে নেই, যেহেতু আমি দেখাই নাই। তো সোর্স অফ ইনকাম আমার দুইটা ইনকাম, একটা হলো ট্যাক্সের যোগ্য আর একটা ট্যাক্স রেয়াত যোগ্য আর কি। তো আমার ট্যাক্সের যোগ্য ইনকামটা হচ্ছে 2,27,900 টাকা, আর ট্যাক্সের রেয়াত যোগ্য হলো 1,57,864 টাকা। এক্ষেত্রে দেখেন আমাদের গুরুত্বপূর্ণ একটা অপশান হলো নেট ওয়েলথ অ্যাট লাস্ট ডেট অফ প্রিভিয়াস ইনকাম ইয়ার। ওনার গত বছরে কোনো মানে ওনার নেট ওয়েলথ কত ছিল ওই অপশানটা এখানে দিতে হবে। যেমন এটা ছিল 4,66,144 টাকা। তারপর আমরা এই অপশানটা কোথায় থেকে আনতে পারি, আমি হয়তো এখানে একটু দেখে দিতে পারি আপনাদেরকে, যে আমার গত বছরে আসলে এই ওয়েলথটা কত ছিল। তাই আমরা সাধারণত এখানে যেটা আমার এখানে আছে আমি একটু দেখিয়ে দিতেছি আপনাদের। বিগত আয় বর্ষের শেষ তারিখে নিট সম্পদ, বিগত আয় বর্ষের শেষ তারিখে নিট সম্পদ 4,66,144 টাকা।
আমি জাস্ট এই অপশানটা এখানে দিয়ে দেব। এখন এখানে গুরুত্বপূর্ণ একটা বিষয় হলো আমার যে এই ডিফারেন্স সবসময় শূন্য রাখতে হবে। হ্যাঁ, শূন্য বাদে আমি কখনোই তা সাবমিট করতে পারবো না। যখন আমি একটা অপশান দেখাই যে যেমন মনে করেন আমি এই 2554 টাকা, এটা আসলে একটু এদিক সেদিক হতে পারে। আমি জাস্ট এই অপশানটা এখানে যেমন 7800 দিলাম, দেখেন কি শো করতেছে এখানে আমার অতিরিক্ত হয়ে গেছে 5254 টাকা, অতিরিক্ত হয়ে গেছে 5254 টাকা। তাইলে আমার এই টাকাটা আমার অর্থাৎ নেগেটিভ, অর্থাৎ আমার এই টাকাটা আমার হাতে নাই, আমি কোথা থেকে এখানে শো করলাম। সুতরাং আমি যদি এটা আমাকে এখানে শূন্য মিলাতে হয় তাহলে আমাকে আবার এই সোর্স অফ ইনকামটা বাড়াতে হবে। বোঝা গেছে? সোর্স অফ ইনকাম অর্থাৎ আমার এই যে অ্যাসেটের পরিমাণ আরও বাড়াতে হবে, অর্থাৎ এই অ্যাসেটটা কোথায় থেকে আসলো, আমি যে তা খরচ করলাম এটা কোথায় থেকে আসলো। এখানে এই অ্যাসেটের পরিমাণ বাড়ালে আবার আমার এই অপশানটা আবার মিলে যাবে দেখা যাচ্ছে। যেমন আমি এখানে মোবাইল দেখাইছি 25,000 টাকা, এটা তো খরচ, 10,000 টাকা বেড়ে গেছে। আর এটা ছিল 4,06,000 টাকা। অর্থাৎ এখানে যেভাবে হোক আমার এখানে শূন্য মিলাতে হবে। শূন্য মিলানোর জন্য আপনার যা যা করা দরকার তা করতে হবে, অর্থাৎ যে কোনো মূল্যে এটা শূন্য করতেই হবে। আমার এখানে হলো 4,06,362 টাকা, আর আমার এখন অতিরিক্ত আছে 5,254 টাকা। তাহলে আমি এখানে বেশি দেখিয়েছিলাম 7,800 টাকা দেখিয়েছি, আমার ছিল এখানে 2,000 সামথিং সম্ভবত, 2,000 আচ্ছা 2,000 দেখাই, তাহলে দেখি আর কত শো করে। আরও 546 টাকা আমার সারপ্লাস আছে, সুতরাং আমি এটা দেখাতে হবে। তো 2,546 টাকা, 546 টাকা, এই দেখেন এখন আমার কিন্তু ফিগার শূন্য হয়ে গেল। অর্থাৎ যে কোনো মূল্যে আপনার এখানে শূন্য বানাতেই হবে, আপনাকে রিটার্ন সাবমিট করতে হলে এখানে শূন্য বানাতেই হবে। দেখুন সোর্স অফ ফান্ড আমার 3,85,764 টাকা, অর্থাৎ এই টাকাটাই হলো আমার ইনকাম, যেটা আমার চাকরি করে আমি এই টাকাটা পেয়েছি। টোটাল ফান্ড আউটফ্লো, অর্থাৎ আমি যত পেয়েছি এটাই এখানে শো করতেছে। সোর্স অফ ফান্ড এটাই আমি আবার ব্যয় করতে পারবো আর কি এই অপশানটায়। আদার ফান্ড আউটফ্লো ডিউরিং ইনকাম ইয়ার, আদার ফান্ড আউটফ্লো ডিউরিং ইনকাম ইয়ার অর্থাৎ খরচ, এই যে 2,98,000 টাকা আমি যে আমার ভরণ পোষণের খরচে দেখিয়েছিলাম, এটা 2,98,000 টাকা। চেঞ্জ ইন নেট ওয়েলথ, অর্থাৎ আমার গত বছর ছিল 4,66,144 টাকা, আর এই বছর আমার নেটওয়ার্থ হয়েছে 5,53,908 টাকা। এই দুটোটার বিয়োগফল এখানে হলো 87,764 টাকা, অর্থাৎ আমার এই বছর নেট ওয়েলথ বেড়েছে, হালকা একটু পরিবর্তন হয়েছে, 87,764 টাকা আমার ইনকাম বেড়েছে। টোটাল লায়াবিলিটিস আউটসাইড বিজনেস, অর্থাৎ আমার কোনো ঋণ আছে কিনা, আমার কোনো ঋণ নাই। গ্রস ওয়েলথ, আমার টোটাল গ্রস ওয়েলথ অর্থাৎ আগের গত বছরের এবং এই বছরের সকল কিছু মিলিয়ে আমার গ্রস ওয়েলথ হলো 5,53,908 টাকা, 5,53,908 টাকা। আমি আবারও বলতেছি, আমরা যারাই রিটার্ন সাবমিট করব না কেন আমাদের এই ডিফারেন্সটা অবশ্যই শূন্য করতে হবে, এই ডিফারেন্স অবশ্যই শূন্য করতে হবে। আপনার উপরে খরচ বা ইনকাম একটু এদিক সেদিক করে আপনাকে অবশ্যই রিটার্ন শূন্য করতে হবে। আমি সেভ অ্যান্ড কন্টিনিউতে দিচ্ছি। এখন দেখেন আমি ওই যে ট্যাক্স পেমেন্ট আমার কি শো করতেছে, ইনকাম ফ্রম এমপ্লয়মেন্ট থেকে, অর্থাৎ আমার যে ট্যাক্সেবল ইনকামটা হলো 2,87,900 টাকা, আর আমি যে রেয়াত পেয়েছি 1,57,864 টাকা, 1,57,864 টাকা, আর আমি রিবেট পেয়েছি 6,837 টাকা, 6,837 টাকা।
ট্যাক্স রিবেট আর কি। দেখেন আমার কিন্তু কোনো ইয়ে নেই, এই যে অ্যামাউন্ট শূন্য, এটা জিরো রিটার্ন, অর্থাৎ আমার কোনো অ্যামাউন্ট পে করতে হচ্ছে না। সুতরাং আমি এখানে সেভ দিলাম। দেখেন ট্যাক্স পেমেন্টে আমার শূন্য, অর্থাৎ আমি এটা শূন্য রিটার্ন হিসেবে দাখিল করব, আমার কোনো ট্যাক্স দিতে হচ্ছে না। প্রসিড টু অনলাইন রিটার্ন, অর্থাৎ আমরা এই রিটার্নটা এখন সাবমিট করব আর কি। সাবমিট করার আগে আমাকে ফুল রিটার্নটা একটু শো করবে, আপনারা দেখুন। এই যে এখানে আমার টোটাল ইনকামটাই আমার যে 3,85,000 সামথিং ছিল, এটা ট্যাক্স যোগ্য এবং রেয়াত যোগ্য দুটোটাই শো করতেছে আলাদা আলাদাভাবে। এই যে আমার ট্যাক্স যোগ্য হলো 2,87,900 টাকা, আর রেয়াত যোগ্য হলো 1,57,864 টাকা। টোটাল হলো আমার 3,85,764 টাকা। অর্থাৎ আমার ট্যাক্সেবল ইনকাম হলো শুধু আমার বেসিক এবং আমার ফেস্টিভ্যাল, মানে অর্থাৎ আমার বোনাস, এই দুইটাই হলো আমাদের মানে ট্যাক্স যোগ্য আর কি। পার্টিকুলার ইনভেস্টমেন্ট অন ট্যাক্স ক্রেডিট, এটা আমার দেখেন একটু, ওই যে আমি আমার জিপিএফ দিয়েছিলাম এটা। আর এটা হলো আমার ওই যে আমি যে জমা করেছিলাম আর কি, অর্থাৎ আমাদের যে অংশটা কেটে নেয় 160 টাকা করে প্রতি মাসে যায় অংশটা কেটে নেয়, ওইটা থেকে আমি রেয়াত পেয়েছি এখানে 6,837 টাকা, 6,837 টাকা। দেখেন এখানে আমার ওভারঅল শো পুরো অংশটা এখানে শো করছে। ওই যে আমি 2,98,000 টাকা আমার খরচ দেখেছিলাম কী কী বাবদ, তা এখানে শো করতেছে। সোর্স অফ ফান্ড, এগুলা জাস্ট আমি যা দিয়েছি তাই এখানে আবার শো করতেছে আর কি। এখন আমি রিটার্ন সাবমিট করব, দেখেন সাবমিট রিটার্ন দিয়ে দিলাম। আমার রিটার্ন সাবমিট করার পূর্বে অবশ্যই আমাকে একটু নক করবে, ডু ইউ ওয়ান্ট টু সাবমিট রিটার্ন, ইয়েস, আমি ইয়েস সাপ্লাই হবে, নো সাপ্লাই আবার ক্যান্সেল হয়ে যাবে। তো সুতরাং যেহেতু আমি রিটার্ন সাবমিট করবো, সুতরাং আমি ইয়েসই দেবো। এই দেখেন আমার রিটার্ন অলরেডি সাবমিট হয়ে গেছে। এই যে কনগ্রেচুলেশন, ইউর রিটার্ন সাবমিশন ওয়াজ সাকসেসফুলি, আমার রেফারেন্স নাম্বার হলো আর অ্যাকনোলেজমেন্ট অলরেডি চলে এসেছে। সুতরাং যেহেতু এটা প্রয়োজন, আমি আমার অ্যাকনোলেজমেন্টটা আমি আমার ডাউনলোড করে নিতেছি। এই যে আমার অ্যাকনোলেজমেন্ট চলে এসেছে, এই যে আমরা এখান থেকে ডাউনলোড করে নেব। সেভ দিয়ে দিলাম। আমি কোথায় সেভ করব আমার ওই জায়গাটা দেখিয়ে দেব। আমি রিটার্ন 2024 নামে একটা অপশান নিয়েছি, আমি ওইখানে সেভ করে দিতেছি। ফরম্যাটটা ঠিক ছিল না আর কি সেভ করার, ঠিক আছে। এখন ট্যাক্স রেকর্ড থেকে আমি আমার অ্যাকনোলেজমেন্ট, রিটার্ন চালান, সার্টিফিকেট স্ট্যাটাস নট ফাউন্ড, তাহলে আমরা এভাবে আমাদের ট্যাক্স রিটার্নটা সাবমিট করতে পারি আর কি।